গত 15 বছর কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নেই। আপনি কি আলো আসবে এই গ্রুপের মানুষ? জনগণই সকল আলোর উৎস। হঠাৎ বৃষ্টির রিমেক করার চিত্রনায়ক ফেরদৌস, হ্যাঁ, আপনি কি তার সাথে কাজ করবেন? শিল্পীদের সরাসরি ক্ষমতার সাথে থাকতে নাই, যেটা আমি বিশ্বাস করি। 5 থেকে 8 তারিখের মধ্যে বাংলাদেশে কোথাও ব্যাংক ডাকাতি হয় না, কিন্তু এখন আমরা খুব অস্থির একটা সময় পার করছি যেখানে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এখন সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুবই চালু, গত 15 বছর কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নেই। বাংলাদেশ 2.0 স্বাভাবিকভাবেই নতুন প্রজন্ম জেনজিরা নতুন নতুন জিনিস বলবে। এখন আজকে নতুন ধরা প্রেজেন্স স্বপ্নের বাংলাদেশ কেমন চাই শোতে যিনি এসছেন তাকেই প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ তিনি দীর্ঘদিন ধরে, মানে এই শুধু জুলাই আগস্ট না, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলে এসেছেন। নিজের কাজ দিয়ে, ক্যামেরার লেন্স দিয়ে আমাদের সমাজের পচে যাওয়া জিনিসগুলো দেখিয়েছেন। আমি তাকে বলি যে বাংলাদেশের মাইকেল মুর। যারা মাইকেল মুরকে চেনেন তো চেনেনি, যারা চেনেন না বলে দিই, ফারেনহাইট 9/11 বিখ্যাত ফিল্ম মেকার, তিনি একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন বোলিং ফর কলম্বাইন। বাংলাদেশের মাইকেল মুর না, আমার কাছে মাইকেল মুরের চেয়েও বড় আশফাক নিপুণ আমাদের সাথে আছেন। কেমন আছেন স্যার ভাই? নতুন বাংলাদেশ আপনার কাছে প্রথম প্রশ্ন। যে না, তার আগে আমি একটু ছোট করে বলিনি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন না যে আমাকে এটা প্রশ্ন করার উপায় নেই যে গত 15 বছর কোথায় ছিলেন, সারপ্রাইজিংলি করছে, আমাকেও মানুষজন করছে যারা যে আপনি গত 15 বছর কোথায় ছিলেন। যখন আসলে আমি তখন সমালোচনা করতাম, আমি এখনো যখন কোনো সমালোচনা করি সেটা কোনো একটা পক্ষের এগেনস্টে হলেই যে আপনি কোথায় ছিলেন গত 15 বছর। কিন্তু আপনার পক্ষে যদি একটু আপনাকে ডিফেন্ড করার জন্য বলি যে আমার যতটুকু মনে পড়ে কম হলেও 5-7 বছর ধরে আসলে আপনি আরো বেশি বলে আসছেন আর কি, যে সেটা তো আছেই। এখন যেহেতু আপনি নির্মাতা, মিডিয়ার মানুষদের সাথে কাজকর্ম, তো আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই, কি মনে হয় যে আলো আসবেই? অবশ্যই আমার আপনি কি পানটা ধরতে পারছেন? অ্যাবসলিউটলি। আপনি কি আলো আসবে গ্রুপের মানুষ? না, আমি একেবারেই মানে আমি কোনো গ্রুপের মানুষ না। আমি যদি বলি যে আসলে আলো অলরেডি এসে গেছে, হ্যাঁ আসবেই বলবো না, আলো একরকম এসে গেছে। আমি আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম যে আসলে জনগণই সকল আলোর উৎস। সো যেহেতু আমরা এক ধরনের জনগণের রায় দেখতে পেলাম বা সিদ্ধান্ত দেখতে পেলাম এবং সেটার মধ্যে আমরা পার্টিসিপেটও করেছি, আমি করেছি, আপনিও করেছেন, আমরা সবাই ছিলাম। সো সেই দিক থেকে যদি বলি যে 15 বছরের যে অন্ধকার ছিল সেই জায়গা থেকে অবশ্যই এখন একটা আলোর জায়গায় চলে আসছি আমরা। তারপরেও কিন্তু এখন যখন আলোটা পড়ছে বিভাজনটা স্পষ্ট। আপনার কিছু কলিগস তারা অন্য পক্ষে ছিল, পরাজিত পক্ষে, এখন এভাবে বলতেই হবে। একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, ধরে নেই আপনার কাছে অফার আসলো হঠাৎ বৃষ্টির রিমেক করার এবং সেখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে চিত্রনায়ক ফেরদৌস, আপনি কি তার সাথে কাজ করবেন কিনা? স্পেশালি আপনি এই সময়ের কারণে বলছেন? এই সময়ের কারণে, হ্যাঁ। এখন তো এটা একটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। এটা নিয়ে আমি অনেকদিন ধরে বলে আসছি, এই ব্যাপারটা নিয়ে সবসময় বলে আসছি যে ধরেন শিল্পীদের সরাসরি ক্ষমতার সাথে থাকতে নাই, যেটা আমি বিশ্বাস করি। শিল্পী সবসময় শোষিতের পক্ষে থাকবে, শিল্পী কখনো শাসকের পক্ষে থাকবে না, থাকা উচিত না। এটা আমরা গোটা দুনিয়া জুড়ে দেখেছি। এখন যখনই এই যে আপনি প্রশ্নটা করলেন, এখন যেহেতু আমরা জানি যে আমাদের ফেরদৌস ভাই, যিনি আসলে বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা, কিন্তু তিনি একটা ইলেকশনে ইলেক্টেড হয়েছেন, যে ইলেকশনটা আমরা কোট অ্যান্ড কোট জানি যে আসলে ফেয়ার না। তো ন্যাচারালি উনি উনার ক্রেডিবিলিটি ওই জায়গা থেকে তো ডেফিনেটলি হারিয়েছেন। সো এখন উনাকে নিয়ে যদি আমি আসলে কাজ করতে চাই বা আমাকে অপশান দিতে বলা হয়, তাহলে আমার মনে হয় হঠাৎ বৃষ্টি না, আমি
অন্য কিছু বানাবো হয়তো, অন্য কিছু যদি হয় এবং সেটাও আপনার ভেরি আমার স্টাইলে ভেরি ক্লোজ টু এই যে যা এখন ঘটেছে। যা ঘটেছে, এখন ওই ক্লোজ টু যা ঘটেছে তখন আবার আসলে তাকে ফেরদৌস ভাইকে প্রশ্ন করতে হবে যে উনি এটা করবেন করবেন কিনা। এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, যেটা যে আসলে ব্রিলিয়েন্ট কোয়েশ্চেনটা আপনি করেছেন, এটা আমার মনে হয় কি যে সব শিল্পীদের বোঝা উচিত যে এমন কোনো সময় যেন না আসে যে তার যেটা প্রাইমারি ওয়ার্ক সেটা হচ্ছে তার, যদি অভিনয় শিল্পী হয় তাহলে অভিনয় করা, লেখক হলে লেখা, অথবা চলচ্চিত্র শিল্পী হলে বানানো, তার যেন এমন কোনো সময় না আসে যে তাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আসলে তাকে নেওয়া যাবে কি যাবে না। এটা আমাদের শিল্পীদেরকে নিশ্চিত করতে হবে আগে। আচ্ছা, তাহলে একজন অ্যাক্টর তিনি রিটায়ার করে, একজন খেলোয়াড় আমি বুঝি সাকিব আল হাসান বা মাশরাফি, ওনারা রিটায়ার করে যেতে পারতেন পলিটিক্সে, একজন অ্যাক্টর তাহলে কি করবেন? না মানে তার তো রাজনীতি করার অধিকার আছে। না না, অবশ্যই অধিকার আছে, আমি তো বললামই যে অধিকার আছে, কিন্তু সেই রাজনীতিটাও তো হবে আসলে মানুষের রাজনীতি, দলীয় রাজনীতি না। আমি ওই জায়গাটাতেই বলছিলাম যে আপনি 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 যে কোনো একটা দলকে পছন্দ করতেই পারেন, সে অধিকার বাংলাদেশের সংবিধান আপনাকে দেয়। বাংলাদেশের রাজনীতি করার অধিকারও আপনার আছে, যে কোনো মতাদর্শের রাজনীতি করার অধিকার আপনাকে সংবিধান নিশ্চিত করে, সেটা আপনি করতে পারবেন। কিন্তু আপনাকে দিন শেষে যখন আপনি শিল্পী, যখন আপনি ইভেন আমি যদি বলি স্টার, হ্যাঁ, যদি আমি স্টারও বলি, তখন আপনার দায়িত্ব অনেক বেশি। তখন আপনি শুধুমাত্র একজন লোকাল নেতার মতো, সভাপতির মতো আপনি খালি দলীয় চিন্তা করবেন তাহলে হবে না, সহমত ভাই হওয়াই যাবে না। তখন আসলে আপনাকে এই যে জনমত ভাই হতে হবে, যে আসলে এই যে জনগণ যা চায় সেই যে সেটা যেন প্রতিফলিত হয়, সেই রাজনীতি আপনি করেন, মানুষ কিন্তু আপনাকে সম্মান করবে। আচ্ছা, তাহলে ইন দ্যাট কেস নতুন বাংলাদেশে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, হ্যাঁ, তাদের জায়গাটা কোথায় থাকবে? তাদেরকে কিভাবে আসলে এখন সমাজে তারা ফেরত আসবে? অসংখ্য মানুষ ছিল যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এছাড়াও তাদের যে অঙ্গ সংগঠন, সেটা তারা পদে ছিলেন। এখন তারা কি মানে অদৃশ্য জনগোষ্ঠী হিসাবে থাকবেন, নাকি কখনো না কখনো তাদের আসলে সমাজে আবার তাদের রিএন্ট্রি হবে? না, সেটা মানুষ কিভাবে নিবে, কখনো হবে? এটা একেবারেই সম্ভব যদি আপনি আসলে তাদের বিচার নিশ্চিত করতে পারেন। যারা এই ধরনের অপরাধের সাথে সরাসরি জড়িত ছিল, আপনি যদি তাদের বিচার নিশ্চিত করতে পারেন, তখনই আসলে যে কথাটা বলা হচ্ছে যে পুনর্বাসন হবে কিনা, সো এই পুনর্বাসনটা তখনই সম্ভব। আমি একটা জিনিস বিশ্বাস করি কি, যে ধরেন আপনি বাংলাদেশের বাস্তবতায় এরা সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক, এবং আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষের বিপক্ষে এরা দাঁড়িয়েছিল একটা সময়। আমরা যে পুরো জুলাই মাসে যে গণহত্যাটা দেখেছি, আপনাকে বিচার নিশ্চিত করতে হবে। বিচার হওয়ার পরে এখন যখন আপনি একদম, যদি বলি যে একদম ন্যায্য বিচার হয়, তখন ওই ন্যায্য বিচারের ছাঁকনিতে অনেকে বেরিয়ে আসতে পারবেন, আবার যারা বেরিয়ে আসতে পারবেন না শাস্তি পাবেন। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে কেন না, তাহলে যে কেউ আসতে পারে চাইলে। ওই যে আমরা আগে ৭১ নিয়ে আমাদের যে ধরনের আসলে আমরা শব্দ চয়ন করেছি যে রক্তক্ষয়ী সংগ্রাম, ঠিক তাই কিন্তু যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরে একটা নতুন বাংলাদেশে আমরা কতটা আশাবাদী করছে আপনাকে যে আসলে আমাদের পরিবর্তন আসবে? আমরা যে সংস্কারের কথা বলছি, এটা হচ্ছে কতটা আশাবাদী, আর কেনই বা আশাবাদী হচ্ছেন? কারণ মানুষগুলো তো একই আছে। আমরা বারবার বলছি যে এ না হলে তো ও আসবে, ওদেরকে আমরা আগে দেখেছি, ওরা হঠাৎ করে কেন পাল্টে যাবে? এদেরকে তো আমরা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশাবাদী তো ডেফিনেটলি হতে চাই। আমি আশাবাদী হওয়ার সবচেয়ে বড় রিজনটা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এই যে পুরো জুলাই মাস থেকে শুরু করে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত এত ঝুঁকি নিয়ে মানুষজন রাস্তায় ছিল, ১,০০০-এর উপরে মৃত্যু, এবং মানে অঙ্গহানি ঘটেছে হাজার হাজার। সেটা এখনো আমরা নাম্বারটা জানবো না, জানিও না, এখনো হসপিটালে মানুষ কাতরাচ্ছে। ঠিক ৫ তারিখে যখন আসলে শেখ হাসিনা পালিয়ে গেলেন, স্বৈরশাসকের পতন ঘটলো, তখন দেখেন ৫ তারিখ থেকে ৮ তারিখ ৪ দিন কিন্তু দেশে কোনো সরকার ছিল না। ৮ তারিখে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস শপথ নিলেন। আমি একটা জিনিস খেয়াল করেছি যে ৫ থেকে ৮ তারিখের মধ্যে বাংলাদেশে কোথাও ব্যাংক ডাকাতি হয় নাই। লিটারালি সরকার ছিল না, থানায় পুলিশ ছিল না, কিন্তু কোনো ব্যাংকে গিয়ে ডাকাতি হয় নাই। আমি একটু অ্যাড করি, পৃথিবীর অনেক উন্নত দেশে যদি ৮-৯ দিন পুলিশ ফোর্স না থাকতো,
সেই দেশকে আপনি খুঁজে পেতেন না। এক্স্যাক্টলি 8-9 দিন না, আরো কম। মানে আমরা বিভিন্ন রাইট কিন্তু দেখেছি লন্ডনে, স্পেনে, আমেরিকাতে। আমরা জাস্ট একটা ব্ল্যাক ফ্রাইডে যখন ঘোষণা করে তখন দেখেছি যে মানুষজন কিভাবে শপিং মলগুলোতে ঢুকে যায়, শুরু করে স্ট্যাবিং এর ঘটনা কিন্তু 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমরা কোথাও ব্যাংক ডাকাতি হতে দেখি নাই। হ্যাঁ, এবং হতে পারতো কিন্তু তখন কেউ, কারণ রাষ্ট্রের লিটারালি কোনো সরকার নেই। এটা আমাকে একটা বড়ভাবে আশাবাদী করেছিল এই ঘটনাটা। তার মানে আমরা আসলে অসভ্য হয়ে যাই নাই। আমরা হয়তো অসভ্য হয়ে যেতে পারতাম, আমরা হইনি। আরও একটা জিনিস আমাকে খুব বেশি আশাবাদী করে, এই যে 5 তারিখে সরকার পতনের ঠিক 2 সপ্তাহের মধ্যেই আমাদের দেশের ধরেন একটা প্রলয়ঙ্কারী বন্যা হয়ে গেল আমাদের দেশের এক অঞ্চল। 4.5 লাখ পরিবার এবং 55 লাখ মানুষ এবং লাখ লাখ গবাদি পশু পানিতে সাফার করলো বা ভেসে গেল। এই দেখেন বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নেমে আসলো, ত্রাণের জন্য নেমে আসলো, এবং যে যেভাবে পারছে ওখানে গাড়ি যায় না, বোট নিয়ে চলে যাচ্ছে, যেখান থেকে পারা যায় নৌকা নিয়ে চলে যাচ্ছে। একটা পর্যায়ে টিএসসিতে ঘোষণা করা হলো যে আপনাদের এখন রিলিফ দেওয়ার দরকার নেই, কারণ আমাদের অনেক বেশি হয়ে গেছে, এগুলো আগে যাক, সেকেন্ড ফেজে দরকার। যে কোনো দুর্যোগ যখন আসে তখন আমরা আবার এক হই, তখন একজন আরেকজনের উপর বিশ্বাস করি। সেটা আমরা 5ই আগস্টের আগে পুরো জুলাই মাস দেখলাম, বন্যার সময় দেখলাম। কিন্তু এখন আমরা খুব অস্থির একটা সময় পার করছি যেখানে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। মানে আমি যে আপনাকে বিশ্বাস করে একটা কথা বলবো এবং সেই এটার কনসিকুয়েন্সেস কি হবে, এই কথাটা কি আসলে মানে আমি কি আপনার কাছে নিরাপদ কিনা, এটা অনেক বছর ধরে এটা হচ্ছে শাসক দলের স্ট্র্যাটেজি। সে প্রথমেই করে কি মানুষে বিশ্বাসটা নষ্ট করে দেয়, বিভাজনটা তৈরি করে দেয়। এটা আমরা যে ওই যে ফ্যাসিজমের যদি হ্যান্ডবুকের কথা বলি, প্রথমেই থাকবে এটা হচ্ছে একদম প্রথমেই থাকবে এটা বিশ্বাস নষ্ট করা। আমি না বিশ্বাস ফিরিয়ে আনতে চাই। আরেকটা জায়গায় কথা বলি যে একটা কথা বারবার উঠে আসছিল যে গত 15 বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না। আপনি একজন নির্মাতা হিসেবে আপনি জানেন যে চাইলেই পছন্দ মতো কিছু বানাতে পারেননি। এখন আজকে বাক স্বাধীনতা আছে, কিন্তু আমি যদি প্রশ্নটা এভাবে করি যে বাক স্বাধীনতা আছে শুধুমাত্র যদি আমি এখন আওয়ামী লীগের বিপক্ষেই বলি, আমরা কি আসলেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো সমালোচনা যাকে করতে পারি? আমি যে তার বাক স্বাধীনতা নিশ্চিত করছি সেটা কি সে বুঝতে পারছে কিনা, সেটার ওজনটা কি সে আসলে নিতে পারছে, কোথাও না কোথাও দায়িত্ববোধের জায়গা আছে। এক্স্যাক্টলি। এখন ওই কারণেই হচ্ছে কি যে আপনি যে প্রশ্ন করলেন যে বাক স্বাধীনতা কি এখন শুধু আওয়ামী লীগের বিপক্ষে বললেই বাক স্বাধীনতা, হ্যাঁ কথাটা একাংশে সত্যি, কিন্তু সেটার দায় আওয়ামী লীগেরও আছে। আমি যদি অ্যাকচুয়ালি আমি বাক স্বাধীনতা তাকে দিতে চাই, তাকেও সেভাবেই রেসপন্ড করতে হবে। এবার একটু আবার আপনার পেশায় ফেরত আসি। আমরা যখন বারবার বলছি যে সব জায়গায় সংস্কার, সেটা তো আমাদের ফিল্মে মিডিয়াতেও সংস্কারের প্রয়োজন আছে। আমরা জানি যে গত কয়েক বছর দেখেছি যে একটা কথা চালু ছিল যে ব্ল্যাক মানি হোয়াইট করার একটা জায়গা হচ্ছে মিডিয়া, অনেকেই কিন্তু টাকা ঢেলেছেন এরকম কথা শোনা যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি সংস্কার আসবে? আসলে আমি তো নির্মাতা, আমি যদি আসলে লগ্নিকারক হতাম তাহলে আমি আরো একটু বেটার বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় কি যে আর 10টা জায়গায় মানে আপনি ভেরিফাই করবেন দ্য সোর্স অফ ফান্ড পরবর্তীতে। আমার পক্ষে তো ভেরিফাই করাটা ডিফিকাল্ট, একদম যদি বড় দাগে না হয়। ধরেন আমরা কিছু কোম্পানি আছে যেগুলো জানাই যায় যে এটা হচ্ছে লিস্টেড, হ্যাঁ, সো ডেফিনেটলি ওগুলো যায়, সেসব জায়গায় হয়তো করবো না। কিন্তু আমি এখানেও চাইবো যে আসলে অন্য সব সেক্টরে যেভাবে ব্ল্যাক মানিকে ধরা হচ্ছে সেটা মিডিয়াতেও ধরা হোক, সংস্কারটা হোক, এবং সেটা শুধুমাত্র আইনের শাসন কায়েম করার মাধ্যমেই হবে। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মানে ওই মন্ত্রণালয় ওরাই করতে পারবে, এবং আমি চাই ওরা করুক। দরকার নেই এখানে আসলে এত ব্ল্যাক মানি ঢুকানোর বা কোনো কিছু। তারপরে এইটা আমি জানি না যে আমি দর্শক হিসাবে অনেকটা অভিযোগ অনুযোগের সুরেই বলছি যে আমরা জানি যে এখন পুরো জিনিসটাই একটা ভিউ বাণিজ্যর জায়গায় চলে গেছে, যে কিছু আর্টিস্ট নিয়ে কাজ করা, একই ধরনের স্ক্রিপ্ট, কোথাও না কোথায় নাটক সিনেমার তো একটা রোল থাকে যে আমাদের রুচিবোধকে তৈরি করার, জাগ্রত করার। তো সেই জায়গায় বলা হয় যে অনেক সময় স্টার নির্মাতারা, আপনি একজন স্টার নির্মাতা বা স্টাররা, তারাই মেজরিটি টাকা নিয়ে যাচ্ছে, তাদের অন্যান্য কলাকুশলীরা হয়তো সে বঞ্চিত হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে বৈষম্য থাকবে না, তো আপনার মতামত কি? না, অবশ্যই এখানে তো আমি ব্যাপারটাকে এভাবে দেখি যে ধরেন
আপনার ইনকামটা জেনারেটেড হয় আপনি কতটা আইবলস, অথবা সিনেমার ক্ষেত্রে বলা হয় কতটা ফুটফলস আনতে পারছেন, কত দর্শককে টানতে পারছেন। আমাদের ইনকাম মানে যদি আমি বলি যে এদের যে ইনকামটা জেনারেটেড হয় ওখান থেকে, সেই কারণেই শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই স্টাররা অনেক বেশি টাকা, বাণিজ্যটা জড়িত এটার সাথে, বাণিজ্যটা আসলে সরাসরি জড়িত এটার সাথে। অবশ্যই এক ধরনের বৈষম্য আছে, আমাদের ইনভেস্টমেন্টটা আরেকটু বাড়ানো দরকার ডেফিনেটলি। এবং আমি তো পার্সোনালি আমার কথা যদি বলি, আমি বিশ্বাস করি যে কোনো একটা যখন প্রজেক্ট হয় বা কন্টেন্টের প্রজেক্ট হয়, সিনেমা হয়, সবচেয়ে বেশি টাকা পাওয়া উচিত আসলে নির্মাতার। কেন আমি এই কথাটা বলি, কারণ একমাত্র নির্মাতা, লেখক মানে যিনি নির্মাতা, তাকে এই সিনেমাটা বা সিরিজটা যেদিন থেকে আইডিয়া জেনারেটেড হচ্ছে সেদিন থেকে শুরু করে শুটিংটা প্রি প্রোডাকশন করে, শুটিং করে, পোস্ট প্রোডাকশন শেষ করে দর্শকের সামনে হাজির করারও অনেক পরে গিয়ে তাই সে পরের কাজটা করতে পারে। আপনি আর অন্য যে কোনো, আমি যদি বলি আর্টিস্ট থেকে শুরু করে টেকনিক্যাল ক্রু, আমার শুটিং শেষ, ও কালকে আরেক শুটিংয়ে চলে যাবে, শুধুমাত্র নির্মাতা পারে না। সো আমি পার্সোনালি বিশ্বাস করি যে সবচেয়ে বেশি যদি আপনি বলেন যে আসলে ইনকামটা হওয়া উচিত আসলে নির্মাতার, প্রথম বৈষম্য ওটাই আসলে ঠিক করা দরকার। একটা কথা থাকে যে সেন্সর বোর্ড এর ভূমিকা নিয়ে আমরা জানি যে এই বিগত কয়েক বছরে অনেক সিনেমাই কিন্তু মুক্তিই পায়নি। আপনি যদি সেন্সর বোর্ডের প্রধান হতেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি কখন কাঁচি চালাতেন? আমি যদি সেন্সর বোর্ডের প্রধান হতাম তাহলে প্রথমে আমি পদত্যাগ করতাম, কারণ আমি অ্যাকচুয়ালি সেন্সর বোর্ড সিস্টেমটাই বিশ্বাস করি না। আমাদের গ্লোবালি আপনার হচ্ছে ফিল্ম গ্রেডেশন সিস্টেম আবার আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে। সেখানে হচ্ছে কি আপনার গ্রেড দেওয়া থাকবে, রেটেড থাকবে কিনা, কোন বছরে দেখবে, কোন বয়সে। এখন একটা প্রশ্ন বলা হয় যে আমি রেটেড বললাম, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় কি আসলে সিনেমা হলে আপনি রেটেড সিস্টেমের অডিয়েন্সকে কন্ট্রোল করতে পারবেন? এই ধরনের একটা কথা উঠছে। তার মানে আমি যখন আসলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডেশন শুরু করব, তার সাথে সাথে আমাকে এটাও নিশ্চিত করতে হবে সিনেমা হলগুলোতে যেটার রেটেড যেই অনুযায়ী সেই অনুযায়ী যেন দর্শককে ঢুকায়, এটাও নিশ্চিত করতে হবে। এটা একসাথেই জড়িত। আমি প্রথমে এটাই করতাম যে আসলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এবং গ্রেডেশন সিস্টেম করতাম। সেন্সর বোর্ড টোটালি আনকল্ড ফর, এবং এটা হচ্ছে প্রাগৈতিহাসিক এবং দরকার নেই, সেন্সর বোর্ডটা উঠে যাক। আচ্ছা, আশফাক নিপুণ এত ভোকাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অবিচার অন্যায়ের বিপক্ষে, সেটা কি নিজের ব্যক্তিগত বা বিবেকের তাড়না থেকে, না কোনো পলিটিক্যাল আইডিওলজি থেকে? এটা আমার আরও অনেক আগে থেকে বিবেকের তাড়না, এবং এই বিবেকের তাড়নাই হয়তো কোনো না কোনোভাবে আমার একটা পলিটিক্যাল স্ট্যান্ড তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে কি, মানুষের পক্ষে থাকা, মানুষের কথা বলা। সেটা যেই পলিটিক্যাল পার্টি আসুক বা যেই বড় বড় শক্তি আসুক না কেন, এই যে ধরেন যাদের সাথে অন্যায়টা হচ্ছে, যাদের সাথে শোষণটা হচ্ছে, আমার সবসময় আমি সবসময় পারবো বা পারি সেটাও বলি না, কিন্তু আমার স্ট্যান্ডটা সবসময় ওখানেই থাকে। আমার বিবেকের কারণে আমার পলিটিক্যাল স্ট্যান্ডটা তৈরি করে দিয়েছে। আমি যদি একটা ছোটো এক্সাম্পল দিই, যেমন ধরেন সাংবাদিক কাজলকে যখন গুম করা হলো, তখন আমি সাংবাদিক কাজলের জন্য লেখালেখি থেকে শুরু করে রাস্তায়ও দাঁড়িয়েছি। 53 দিন পরে ওনাকে আসলে পাওয়া গেছে, গুম করা হয়েছিল তাকে। এখন আমি সাংবাদিক কাজলের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি। কেন আমি এটা করেছিলাম? একটা তাড়না থেকে করেছিলাম, আমি ছোট করে বলি। সেটা হচ্ছে কি, আমার মনে হচ্ছিল যে সাংবাদিক কাজল যদি সাংবাদিক কাজল না হয়ে আজকে প্রথম আলো, ডেইলি স্টার বা নামকরা পত্রিকার কোনো সাংবাদিক হতেন, তাহলে উনি একদিন উনি যদি নিখোঁজ থাকতেন তাহলেই সারা দেশ নেমে যেত। তো ওখানেও এক ধরনের আমি বৈষম্য দেখেছিলাম, যেই কারণে আমি সাংবাদিক কাজলের জন্য নেমেছিলাম। সো এই যে আমার পলিটিক্যাল স্ট্যান্ডটা হচ্ছে সবসময় প্রো পিপল যেটা করবে সেটার জন্যই, তার জন্য যেটা ভালো হয়। টকিং অ্যাবাউট প্রো পিপল, আমরা দেখছি যে এখন আমি বিশ্বাস করি যে এটা জনগণেরই সরকার, হয়তো সরাসরি ইলেক্টেড না, বাট জনগণের চাওয়ার সরকার। তো সেই হিসাবে আবার দেখা যাচ্ছে যে জনগণও অনেক সময় নিজের হাতে আইন তুলে নিচ্ছে, যেটাকে আমরা মব জাস্টিস বলি। তো সেটাও হচ্ছে। আমার মনে হয় যে এই ধরনের সময়গুলোতে এই কালচারগুলো কিন্তু থেকে যাবে দিন শেষে। এবং এটা আমি এই যে ধরেন বললেন না যে নৈরাশ্য বা এর পরবর্তী কনসিকুয়েন্সেস কি, আমি সবসময় বলে আসছি যে আপনি যে কোনো ডিকটেটরকে, যে কোনো ফ্যাসিস্টকে, যে কোনো মাফিয়া গভর্নমেন্টকে আপনি কাউন্টার করতে পারবেন, কিন্তু মব জাস্টিস ইজ সামথিং এলস। মানে এই যে মবের হাতে ছেড়ে দেওয়া কখনোই যাবে না। এবং আমরা আসলে এই যে 36 দিনের যে বড় রক্তক্ষয়ী আন্দোলন, এটা আসলে হয় নাই মবের হাতে আইন তুলে দেওয়ার জন্য, এটা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। অ্যাবসলিউটলি। শেষ করছি আশফাক নিপুণ, শেষ প্রশ্ন দিয়ে। আপনাকে যখন গুগল করা হয়, আর কি আমি করি না, আমি স্টপ করি না, গুগল করা হয় আশফাক নিপুণ, তখন অনেকগুলো আপনার হাস্যোজ্জ্বল হাসিমাখা ছবি আসে ইমেজ সার্চ দিলে।
আগামীর বাংলাদেশে কি একটা পরিবর্তন হলো আপনার স্বপ্নের বাংলাদেশে? যদি বলি যে একটা পরিবর্তন, সেটা আপনার মুখে হাসি ফোটাবে, কি সেটা? একটা না, দুইটা বলি। বা দুটো বল। আমার জন্য প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে গিয়ে কি, আমি বিচার ব্যবস্থাকে একেবারেই স্বাধীন এবং স্বায়ত্তশাসিত দেখতে চাই। মানে আমাদের কিন্তু শেষ আশ্রয় হয় বিচারালয়। এই জায়গাটা না, আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি গত 15 বছর ধরে যেভাবে আসলে গেড়ে বসছে, আমরা সবাই জানি যে আসলে আমরা বিচার পাবো না, ধরেই নেই বিচার হবে না। এটা না, আমার হাসি সেদিনই ফুটবে যেদিন আমি আসলে দেখবো যে একেবারে নগণ্য, যার সেই ক্ষমতা নাই, শুধুমাত্র বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে সে সঠিক বিচারটা পাচ্ছে, সেদিন আমি আসলে সবচেয়ে বেশি খুশি থাকবো। এবং তার সাথে সাথে আমি আরও একটা জিনিস যেটা চাই সেটা হচ্ছে গিয়ে কি, ভোটাধিকার। এটা আমি সবসময় বলে আসছি যে আমাদেরকে আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনী সংস্কৃতিতে ফিরতে হবে। কারণ একমাত্র নির্বাচনের মাধ্যমেই আপনি জনগণের রায়ের প্রতিফলন দেখতে পান, জনগণের সরকার দেখতে পান, এবং এটার একটা গণতন্ত্রে ফিরতে হলে এটার কোনো বিকল্প নেই। আমাদের গত 15 বছরের দুঃশাসনের আমাকে যদি বলেন যে একটা কারণ কি, সেটা হচ্ছে আমাদের ভোটাধিকারকে ইলেকট্রাল প্রসেসটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সো এটা যদি আবার রাইট অন ট্র্যাকে ফিরে, তাহলে ডেফিনেটলি। কিন্তু প্রথমে যেটা বললাম বিচার, এটা তো আমি অবশ্যই চাই, বিচার ব্যবস্থা। থ্যাংক ইউ আশফাক নিপুন, আপনাকে শেষ করছি। আজকে আরো কথা হবে, আরো অনেক কথা হবে। জি, আজকে এখানেই শেষ করছি। নতুন ধরা প্রেজেন্টস স্বপ্নের বাংলাদেশ কেমন চাই। আশফাক নিপুনকে, যেহেতু আমাদের শোয়ের সময়ের স্বল্পতার জন্য মাত্র 2টা চাওয়া দিয়েছিলাম, কিন্তু আপনার স্বপ্ন 100টা হতে পারে। কিন্তু শুধু স্বপ্ন থাকলে হবে না, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যদি সবাই মিলে কিছু না কিছু পদক্ষেপ নেই, আমার মনে হয় যে আমরা গত 2 মাসে যা করে দেখিয়েছি আমরা সবাই মিলে, এটাও সম্ভব। সবাই ভালো থাকবেন।